ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত ১৫ শিক্ষার্থী। এখনও রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। রোববার ঢাকা ব্লকেট কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের মধ্যে ২৬ জনকে স্থায়ীভাবে এবং ১৬ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ৮:৩০ থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং ঘটনায় জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যান চলাচল বন্ধ হয়ে যায় রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। তবে সমঝোতা না হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে রাস্তার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আমাদের রাস্তায় ফেলাই পারাইছে, আমার বাবা মাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। স্বৈরাচারের দোসর, এখনো আওয়ামী ফ্যাসিস্টের দোসররা এই পুলিশ প্রশাসনে এখনো আছে, তারা আমাদের উপর যেইভাবে হামলা করলো। এরপর বেলা ১২টায় আন্দোলনকারীরা নতুন বাজারে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। দাবি আদায় না হলে ঢাকা শহর অবরোধের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমরা নাকি বলে ফেসবুকে কথা বলার কারণে বহিষ্কার হয়েছে। ১ ঘন্টার মধ্যে যদি ঢাকা শহরে এই জায়গাতেই অচল করে দিতে না পারি আমরা ছাত্র সমাজ, তাহলে আমরা কখনো ক্যাম্পাসে যাব না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের ২ দিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সিইসি বলেন, নির্বাচন অনুষ্ঠানে সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন। নির্বাচন নিয়ে কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সরকারের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ হচ্ছে। এছাড়া যথাসময়ে নির্বাচনের তারিখ জানানো হবে বলেও জানান সিইসি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্মপরিকল্পনা করেছি, তো কিভাবে আমরা এগিয়ে যাব। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন, একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। দ্রুততম সময়ে নির্বাচন সম্পন্ন করে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এনআরএফ আয়োজিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্বে ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকের পর দেশে শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। এই বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, আয়নায় তাদের চেহারা দেখতে বলেন ডাক্তার জাহিদ হোসেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আগামীর বাংলাদেশ বিনির্মাণের সোপান উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনা করবে। এজন্য মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই এখন অন্যতম কাজ। আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোনো অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়, প্রকল্প কর্মকর্তারা নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে এমন শঙ্কায় উন্নয়ন প্রকল্পের কাজে জড়িতদের অতিরিক্ত সুযোগ সুবিধা কমানো যাচ্ছে না। ফলে প্রকল্প ব্যয় কমিয়ে আনার চেষ্টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ।
দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন দেখে এটা অনুমান করা যাচ্ছে। উপদেষ্টা বলেন, প্রকল্পে দুর্নীতি কমানো গেলেই বাজেটে পরিচালন ব্যয় কমানো সম্ভব। টেন্ডার যোগসাজশে আগের সরকারের সময় প্রকল্পে 10% দুর্নীতি হতো বলে মন্তব্য করেন তিনি। বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। তবে এসব উপকারভোগীর মধ্যে 30 থেকে 40% ভুতুড়ে ও রাজনৈতিক বিবেচনায় তালিকায় ঢুকেছে। একটা হলো দুর্নীতি, অনিয়ম, এগুলো তো আছেই, কিন্তু যেগুলো বৈধভাবেই পরিচালনা ব্যয় আছে এবং কমানো যায়, এগুলো হলো সুযোগ সুবিধা অনেক কিছু কর্মকর্তাদের। এখন প্রশাসনের এমনিতেই যেই অস্থিরতা, তার মধ্যে আমরা যদি এখন আবার এইসব উপরি সুবিধা, বৈধ সুবিধাই আবার কমানোর নিয়ম কানুন করি, তাহলে তো অস্থিরতা কমার বদলে বাড়বেই। সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে সফল করতে সময় যতটুকু প্রয়োজন সেটা অন্তর্বর্তী সরকারের নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সকালে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দলের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আর সংস্কারের পর মানবতা বিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। কোন দিনক্ষণ তারিখকে চাপ দিয়ে বলেনি যে এটা আমাদের ডেট। আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, তা না হলে আপনার হাতের এই নির্বাচন যদি ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়, তাহলে এই জাতির সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা করছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে জনগণের পছন্দের একটি সরকার উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে। এজন্য প্রয়োজনীয় সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় বিএফআরআই এর মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর রফিকুল ইসলাম সর্দার, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন। যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে, তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে, সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিমাত্রায় নদীর পানির তাপ বৃদ্ধি, বৃষ্টিপাত কম হওয়া, লবণাক্ততা বৃদ্ধি ও জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারে পানি দূষিত হচ্ছে। আর তাই ভরা মৌসুমেও ইলিশ না পাওয়াকে কারণ বলে মনে করছে জেলে ও মৎস্য কর্মকর্তারা। তাই ইলিশ শূন্য ভোলার মাছের আড়তগুলো। এদিকে ইলিশ না পাওয়ায় দেনায় জর্জরিত অসহায় জেলেরা। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। দ্বীপজেলা ভোলার চারপাশে মেঘনা, তেঁতুলিয়া এবং বঙ্গোপসাগর বেষ্টিত, তাই মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন এখানকার জেলেরা। মার্চ ও এপ্রিল মেঘনা, তেঁতুলিয়ায় এবং 58 দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন জেলেরা। তবে ভরা মৌসুমেও ইলিশের দেখা না পাওয়ায় হতাশ তারা। সারাদিনে মনে করেন এই 4-5 হাজার টাকার মাছ বেশি, আমার খরচ হইলো 8-10 হাজার টাকা। এত টাকা মানে আমাদের খরচ পোষে না। 8-10-15 হাজার টাকা খরচ, তারপরে মাছ হয় 3-4 থেকে 5 হাজার টাকার মাছ হয়। এই বিদায় নদীতে আর যাই না যে। ইলিশ বিক্রির হাক ডাকে সরগরম থাকতো যে আড়তগুলো, সেগুলোর বেশিরভাগই এখন প্রায় ফাঁকা। সামান্য কিছু ইলিশ আসলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে। জেলেরা খুশি না, মানে যা পায় বাজার খরচ হয় না, আমাকে আরকদারিও হয় না। জেলেদেরও লস, আমাদেরও লস। আর নদীতে পর্যাপ্ত ধরনের মাছ নাই, যারা সাগরে 8-5 দিন অবৈধ গেছে তারাও পর্যাপ্ত ধরনের মাছ পাইতেছে না।
কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন ও ফসলি জমিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহারকে দায়ী করেছেন মৎস্য কর্মকর্তারা। জলবায়ুর উপরে নির্ভর করে, তারপরে এখানে আমাদের প্রচুর পরিমাণে ডুবোচর, যার কারণে আপনার মাছের মাইগ্রেশন রুটটা এখানে ব্যাহত হচ্ছে। ফসলি জমিতে যথেষ্ট পরিমাণে কীটনাশক ব্যবহার করা, যার ফলে কিন্তু পানিটা দূষণ হচ্ছে। এছাড়াও এবারে কিন্তু বৃষ্টিটা অনেক দেরিতে আসছে, যার ফলে পানির টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণেও কিন্তু মাছগুলো আসছে না। এছাড়াও নিষিদ্ধ জাল ব্যবহার করে জাটকা ধরা ইলিশ কম পাওয়ার অন্যতম কারণ বলে মনে করেন জেলেরা। তাই অবৈধ ও নিষিদ্ধ জাল অপসারণের দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে সরকারি ছুটির দিনে কাস্টমস হাউস খোলা রাখলেও ইতিবাচক কোনো ফল পাওয়া যাচ্ছে না। বেনাপোল বন্দর এবং ব্যাংক বন্ধ থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মকর্তারা বলছেন, বন্ধের দিনে স্থলবন্দর খোলা রাখার বিষয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয়নি। ফলে বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ভারতের সাথে আমদানি চালু রয়েছে বলে জানান তারা। বন্দরের আমদানি রপ্তানিকারক জানান, বন্দর ও বেনাপোলের সোনালী ব্যাংক বন্ধ থাকায় বন্দর থেকে কোনো পণ্য ডেলিভারি নেওয়া সম্ভব হয়নি। কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন হলেও সিএনএফ এজেন্টরা কোনো পণ্য ডেলিভারি নিতে পারেনি। সকল ক্রান্তিকালে জিয়া পরিবার দেশের হাল ধরেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। দুলু আরও বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। বিগত সময়ে যারা দলের জন্য কাজ করেছেন সেই সব পরীক্ষিত কর্মীদের কমিটিতে রাখতে দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রীতা। সকালে জেলা বিএনপির বর্ধিত সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য SA জিন্না কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদিন কায়সার সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহীতে সরকারি খামারসমূহের সক্ষমতা ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরের একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় খামার ব্যবস্থাপনায় আধুনিক কৌশল, উন্নত মানের পোনা উৎপাদন, খামারগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও বাজারজাত সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় মৎস্য বিভাগের কর্মকর্তারা ছাড়াও মাছ চাষি, পোনা উৎপাদক ও হ্যাচারি মালিকরা অংশ নেন। সাভারে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থানে এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুপুরে সাভার পৌরসভার কাতলাপুর এলাকায় বুটেক্সের মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই এলাকায় আবেদিন টেক্সটাইল নামের প্রতিষ্ঠানের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থান নেয় বিএনপির দুটি গ্রুপ। ঝুটের নিয়ন্ত্রণ নিয়ে যাতে কেউ শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সে ব্যাপারে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ হাসানের নেতৃত্বে শহরের চৌরহাঁস পশ্চিমপাড়া GK ক্যানেলের পাশে অবৈধ 35টি বসতবাড়ি এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় অবৈধ স্থাপনার বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশিদুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। জনগণের দুর্ভোগ লাঘবে খাগড়াছড়ির রামগড় ফেনী আঞ্চলিক সড়ক মেরামত করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। গতকাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে সড়কে ইট ও বালু ফেলে মেরামত করেন। স্থানীয়রা জানায়, সড়ক ও জনপদ বিভাগের নিয়ন্ত্রণাধীন এই অঞ্চলটির সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙা ছিল। তাই জনদুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই সড়কটি মেরামত করা হয়।
বরিশালে স্কুল শিক্ষার্থীদের সঞ্চয় এবং ব্যাংক ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং সেমিনার। সকালে বরিশাল ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনফ্লুয়েশন বিভাগ এবং বরিশালের ৪৪টি ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন স্কুলের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। এ সময় তাদেরকে স্কুল ব্যাংকিংয়ের নানা দিক, সঞ্চয়ের উপকারিতা এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে উদ্বুদ্ধ করেন বক্তারা। শিক্ষাজীবন থেকেই ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভর করার পরামর্শও দেন তারা। হাজারো দর্শকের উন্মাদনায় শেষ হলো মুন্সিগঞ্জ লৌহজংয়ে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। কলমা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ট্রাই বেকারে ২-৩ গোলে হলদিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে কলমা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল বাড়তি আকর্ষণ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা। শুধু কথায় বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো এই বিশাল কাজ করা সম্ভব নয়, দরকার মানসিকতার পরিবর্তন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলো ৫ আগস্টের পর যে সুযোগ পেয়েছে তা কাজে লাগিয়ে স্বদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি মহাসচিব সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ১ বছরে ৩৩ গুণ বৃদ্ধির কঠোর সমালোচনা করেন। কথা বলেন নির্বাচন এবং সংস্কার বিষয়ে। কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি আমরা এই অভ্যুত্থানের পরেই আমাদের রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাবার জন্যে, নির্মাণ করার জন্য, নতুন জাতিকে গঠন করবার জন্যে সেই সুযোগটা গ্রহণ করি এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আপনাদের সকলকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচন অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করতে হবে, একই সাথে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে আবার সুষ্ঠু নির্বাচন হবে, আবারও আমরা একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, কিন্তু যদি কতগুলো মৌলিক সংস্কার না হয় তাহলে আবারও সেই সারা রাত রামায়ণ করে আবারও সিধা কারবার তাতে পরিণত হতে পারে। বক্তারা বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে যে কোনো মূল্যে জুলাইয়ের ঐক্য ধরে রাখতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশনের খসড়া বিধিমালাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রার্থীতা বাতিলের যে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে সে বিষয়ে আপত্তি রয়েছে তার। প্রচারণার ক্ষেত্রে মাইকের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের বেশি না হওয়া এবং ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যেসব নিয়ন্ত্রণ আরোপের চিন্তা করা হচ্ছে তার বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করেন তিনি। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অন্যতম মাধ্যম সাদা কালো পোস্টার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সে বিধান বাতিলের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। বিষয়টি ইতিবাচক পরিবর্তন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে প্রচারণায় মাইকে শব্দের মাত্রা ৬০ ডেসিবল নির্ধারণের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন তিনি। যদি সব রাজনৈতিক দল একমতে আসতে পারে সেই বিষয়টা পালন করা যাবে, কারণ পোস্টার লাগানোটা বিভিন্ন দিক থেকে পরিবেশের জন্য ক্ষতি, আর্থিক অপচয় এবং এগুলা নিয়ে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয় প্রার্থীদের মধ্যে, কর্মী সমর্থকদের মধ্যে। এত বেশি আইন কানুন হওয়ার ফলে এগুলো পরিপালনের ক্ষেত্রে খুব একটা মনিটরিং থাকে না। এই মাইকের ব্যবহারটাও অনেকটা সেরকম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রার্থীকে নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট তথ্য জানানোর প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে প্রতিপক্ষের চরিত্র হনন নিয়ে কোনো প্রচারণা আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করার ক্ষমতা থাকবে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে
যেখানে প্রার্থিতা বাতিলের বিধান আছে সেখানে নতুন করে আচরণ বিধিমালায় তা যুক্ত করা এবং তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিলের প্রস্তাবের কঠোর সমালোচনা করেন তিনি। প্রাক নির্বাচনী আচরণবিধি বা বলঙ্ঘন বা অপরাধ সমূহের ক্ষেত্রে বলা আছে এখানে একটা ইনকোয়ারি কমিটি গঠন করবেন। ইনকোয়ারি কমিটির সুপারিশের ভিত্তিতে ওনারা নির্বাচন কমিশন ইচ্ছা করলে প্রার্থীর বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারবেন এবং প্রয়োজনে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রার্থিতা বাতিলের বিধান আছে। সুতরাং নতুন করে এই আইন এখানে সংযোজনের যে প্রস্তাব করা হয়েছে এটা প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও অর্থায়ন নিয়ে কমিশনের খসড়া বিধিমালায় অস্পষ্টতা আছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রোববার দুপুর 12টার মধ্যে হোস্টেল ত্যাগ নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। দুপুরে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিকল্প আবাসন এবং অবকাঠামোগত উন্নয়নের 5 দফা দাবি জানিয়ে হল না ছাড়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। 7 মাস আগে গণপূর্ত বিভাগ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা নেয়নি মেডিকেল কলেজ প্রশাসন। নিরাপদ ক্যাম্পাস এবং ঝুঁকিমুক্ত আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সবশেষ নতুন ব্যাচের শিক্ষার্থীরা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করে। এমন পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয় মেডিকেল কলেজ প্রশাসন। পড়াশোনা তো অবশ্যই এখানে হ্যাম্পার হবে, কারণ আমাদের তো শিডিউল এমনি খুব প্যাক থাকে, আমাদের অনেক পড়াশোনার প্রেশারটা অনেক বেশি থাকে। এখানে যদি আমাদের ক্লাস এতদিন বন্ধ থাকে তখন তো আমাদের অবশ্যই এখানে হ্যাম্পার হবে পড়াশোনা। এখন যে হলের অবস্থায়, এই হলের অবস্থাতে আসলে এখানে আসলে থাকা পসিবল না, পড়াশোনা করাও পসিবল না। তো এই জন্য আমরা ডিমান্ড করছিলাম যে একটা নতুন হল বা একটা কমসে কম একটা বাজেট পাস করানো হোক আমাদের একটা নতুন হলের জন্য। গত 7 মাস আগেই পিডাব্লিউডি আমাদের যে মূল ভবন ডক্টর ফজলে রাব্বি হলের সেই মূল ভবনের 4 তলা পরিত্যক্ত ঘোষণা করেছিল গত 7 মাস আগেই। এটা যদি আমাদের আন্দোলন দমানোর জন্য বা আমাদের যে এই স্বতঃস্ফূর্ত এই যে আমরা দাবি পূরণের যে আন্দোলনটা করতেছি এটার জন্য যেটা বাধাদায়ক হয়, আমরা বলে দিচ্ছি আমরা ঢাকা মেডিকেলের সকল শিক্ষার্থী এই নোটিশটা আমরা প্রত্যাহার করলাম এবং আমরা আমাদের হলে থাকবো, এটা আমাদের অধিকার। দেশের সামাজিক সুরক্ষা খাতের উপকার ভোগীদের 30 থেকে 40% ভুতুড়ে, এমন মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন এদের নির্মূলে পদক্ষেপ নেওয়া জরুরি। আর অস্থিরতা সৃষ্টির শঙ্কায় উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের বাড়তি সুযোগ সুবিধা কাটছাট করা যাচ্ছে না। সকালে রাজধানী গুলশানে একটি হোটেলে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেলিম মালিকের রিপোর্ট। আগামী বছরের শেষ নাগাদ স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বের হতে যাচ্ছে বাংলাদেশ। এতে বিশ্ববাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা হারানোর পাশাপাশি সীমিত হয়ে আসবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে নামমাত্র সুদে ঋণ পাওয়ার সুবিধাও। এমন বাস্তবতায় র্যাপিডের সংলাপে আলোচকরা জানান অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতায় এলডিসি থেকে বের হওয়ার এখন উপযুক্ত সময় নয়। এতগুলো কনভেনশন রাটিফাই করে বসে আছে, ইমপ্লিমেন্টেশনের কি হবে? সো এই 2-29-32-এর চক্করে পড়ে আমি কোনো মতেই মনে করি না যে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের পক্ষে একটি ফিজিবল অপশন অ্যাট দিস পয়েন্ট। এটি একটা অহংকারের ব্যাপার হতে পারে, কিন্তু এই রেটরিক আর রিয়ালিজম এই দুটাকে ব্যালেন্স করতে হবে আমাদের, নাহলে মুশকিলে পড়ে যাবো ভাই আমরা। সেই দেশ তার গ্রোথকে সাস্টেন করতে পারবে এবং যেসব ডেভেলপমেন্ট অবজেক্টিভস আছে যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই টাইপের গোলসগুলোকে সামনের দিকে অর্জন করতে হলে অ্যাটলিস্ট 15% ট্যাক্স রেশিও থাকতে হবে। আমাদের আছে 7.6%। পরিকল্পনা উপদেষ্টা জানান সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও উপকারভোগীদের প্রায় অর্ধেকই ভুতুড়ে। বাজেটে উন্নয়ন প্রকল্পের সংখ্যাও কমানো হয়েছে জানিয়ে তিনি বলেন এখন খরচ কমানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের এমনিতেই যেই অস্থিরতা, তার মধ্যে আমরা যদি এখন আবার বৈধ সুবিধেই আবার কমানোর নিয়ম কানুন করি তাহলে তো অস্থিরতা কমার বদলে বাড়বেই। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আমরা জানি যে উপকারভোগী যারা তাদের অন্তত 30-40% আসলে উপকার পাওয়ার যোগ্য না, তারা হয় ভুতুড়ে। হাসিনা সরকারের আমলে ঠিকাদারদের যোগসাজশে উন্নয়ন প্রকল্প বরাদ্দের 10% দুর্নীতি হতো বলেও জানান তিনি। টাকার একটা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।